আমার স্ত্রীর বয়স কম থাকায় সে আমায় সবসময় দূরে দূরে রাখত। আমি তার ব্যবহার আচরণে আমি খুব কষ্ট পেতাম। আমি তার স্বামী হয়েও তার রুমে আমার জায়গা হতো না। এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে? আমি বিয়ে করেছি 6 মাস হবে, অথচ তার সাথে আমার পর্যন্ত কিছুই হয়নি। আমি আমার স্ত্রীকে বলতাম, তুমি এমন করছো কেন? যদি আমাকে পছন্দ না হতো তাহলে আমায় বিয়ে করলে কেন? একদিন আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম। আমি বাসায় ফিরলাম রাত 12টার সময়। আমার স্ত্রী আমায় বলল, আজ একটা খুশির খবর আছে। আমি বললাম, তুমি তো বলো তোমার কি খুশির খবর? আমার স্ত্রী বলল, আমি মা হতে চলেছি। আমি আমার স্ত্রীর মুখে একথা শুনে মনে হলো আকাশটা আমার মাথায় ভেঙে পড়ল। কারণ আমি তো তার সাথে কিছুই। এটা আবার কিভাবে সম্ভব? আমি সেই রহস্যটা জানার জন্য আমি আমার স্ত্রীর পিছু লাগলাম। তারপর আমি যা দেখেছিলাম তা শোনার পর বন্ধুরা, তোমরা অবাক তো হবেই, সাথে মাথাটা গরম হয়ে যাবে। আসলে ঘটনার সূত্রপাত কিভাবে তা এবার বলেনি। আমি জিসান রহমান, পেশায় আমি একটা বড় কোম্পানির ম্যানেজার। সারাদিন অফিসে কাজের চাপের মধ্যে দিয়ে কাটাতে হয়, সেহেতু বাসায় খুব বেশি থাকা হয় না। এর মাঝে আমার স্ত্রী রোহিত একজন মডেল। ওর বিভিন্ন কাজ থাকে শ্যুটের জন্য। আমরা এক প্রকার ব্যস্ত কাপল যারা নিজেদের কেরিয়ার নিয়ে সব সময় ব্যস্ত। রোহিতের সাথে আমার দিনে দেখা হয় মাত্র 2 বার, একবার সকালে আরেকবার রাতে। মাঝে আমাদের টুকটাক ফোনালাপ হলেও দেখা হওয়ার সুযোগ নেই। এভাবেই আমার বিবাহিত জীবনের সংসার চলে। তো এমনই এক সকালের কথা। আমি নাস্তা সেরে অফিসে চলে যাই। সারাদিন অফিসের কাজ থাকে আমার। দিনে আর ব্যাক করা হয় না বাসায়। সেক্ষেত্রে অফিসেই দুপুরের খাওয়াটা করতে হয়। মাঝে মাঝে তো অফিসে ডিনার করতে হয়। তো সেদিন অফিসে যাওয়ার পর নিত্যদিনের মতো কাজে ডুবে গেলাম। বসের কেবিন থেকে একজন এসে জানান দিল যে আজকে আমার অ্যাসিস্ট্যান্ট আজ আসেনি, এবং কেন আসেনি সে ব্যাপারেও কাউকে জানায়নি। বসের কাছে গিয়ে জানতে পারলাম বিষয়টা। বস আমাকে একগাদা শাসানি দিয়ে বলল, তোমার কি মাথায় সেন্স নাই? এতই ম্যাচিউর তুমি? আজ অফিসে একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে তুমি জানোই, অথচ তোমাকে দেয়া ফাইল তুমি দিয়ে রেখেছ গাধা দীপককে, আর সে আজ অফিসে আসো না। এদিকে শাহিন সাহেবের কোম্পানির লোকজন চলে আসছে প্রায়। আজকে উনাদের সাথে যদি ডেলটা না হয় তাহলে তুমি জানো আমাদের কোম্পানি কতটা লসের মুখোমুখি হবে। আমি আমতা আমতা করে বললাম, স্যার আসলে আমাকেও ফোন করে কিছু জানায়নি যে কেন আসলো না আজ। আমি জানলে আগেভাগে নিজেই ফাইলের কাজ শেষ করে গুছিয়ে রাখতাম। বি অফ জিসান, তোমার উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে। আজ যদি মিটিংটা না হয় তবে তোমার চাকরি থাকা সিওরিটি ও আমি দিতে পারছি না আগে। স্যার প্লিজ স্যার, আমাকে 1 ঘন্টা সময় দিন স্যার, আমি ওই ফাইলটা রেডি করে আনছি। প্লিজ স্যার, 1 ঘন্টা না তোমাকে টাইম দিলাম ফাইলটা রেডি করার জন্য। যতক্ষণ না শাহিন সাহেবের কোম্পানি থেকে লোক আসছে ততক্ষণ পর্যন্ত তুমি এসব গোছগাছ করো। আর যদি না পারো তাহলে তোমার উপর দিয়ে আর অফিসের উপর দিয়ে কি যাবে তা মনে রেখো, তাহলে হয়তো তোমার চাকরিটা চলে যাবে। তৎক্ষণাৎ আমি কেবিন থেকে বেরিয়ে আসলাম। দীপককে একবার কল দিলাম, তখনই রিং হতে হতে শেষ পর্যায়ে কল কেটে গেল, অথচ রিসিভ হলো না। অন্য এক সিম দিয়ে আবার ট্রাই করলাম, না তবুও কল রিসিভ হলো না। কি করব ভাবতে ভাবতে মনে করলাম যে দীপকে ফ্ল্যাটে যায়, হয়তো অসুস্থতায় পড়েছে, তাই ফোনও রিসিভ করতে পারছে না। এদিকে সময় গড়াচ্ছে যে কোনো সময় মিস্টার শাহিনের কোম্পানি থেকে অফিসাররা চলে আসতে পারে। এই ভেবেই সাথে সাথে অফিস থেকে গাড়ি নিয়ে বের হলাম। উদ্দেশ্য দীপকে ফ্ল্যাটে। গ্যারেজ থেকে গাড়ি নিয়ে সোজা চললাম ওর বাসার উদ্দেশ্যে। সম্পর্কে দীপক আমার ছোট ভাই, আমাদের গ্রামেরই এক প্রতিবেশী চাচার ছেলে। পড়ালেখায় দক্ষ হওয়ার পরও তার কোথাও চাকরি হচ্ছিল না বিধায় তার বাবা আত্মহত্যা করেছে বছর আগে। তারপরে ওকে কেউ কোনো চাকরি দিচ্ছিল না। এই ঘটনার পর আমি আমার কোম্পানির সিইওর সাথে কথা বলে এখানে চাকরি নিয়েই ও আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জবটা পায়। কাকলিতে একটা ফ্ল্যাট নিয়ে দিকে। তারপর থেকে ওর জীবন চলছে চলবার মত। আগের দিন আমাদের কোম্পানির সাথে ঢাকার অন্যতম ব্র্যান্ডেড কোম্পানির এলটাচ ইন্ডাস্ট্রি থেকে একটা কোলাবোরেশন অফার করা হয়। এটা যদি হয়ে যায় তাহলে এক লাফে আমাদের কোম্পানি আকাশে উঠে যাওয়ার মতো সাফল্য পেয়ে যাবে। রিয়াল টাচের সিইও শাহিন রহমান সাহেব জানায়, আজ তাদের কোম্পানির লোকেরা আমাদের সাথে মিটিং করতে আসবে।
আমরা যে নিজেদের কোম্পানির জরুরি বা ইম্পর্ট্যান্ট কাজগুলো ফাইল করে তাদের সামনে উপস্থিত রাখি। এমনই একটা কাজ আমায় দিয়েছিলেন বস। একটা ফাইলে আমাদের কোম্পানির বেশ কিছু কাজ করে রাখার জন্য বলেছিলেন, আর আমার অধিক কাজ থাকায় সেই কাজটা দিয়েছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট দীপককে। ও আজ সকালেই কাজটা করে অফিসে আসার কথা থাকলেও আসেননি। তার জন্য আজ বসের সামনে অপমানিত হলাম। যাই হোক, 30 মিনিটে পৌঁছে গেলাম দীপকে ফ্ল্যাটে। ওর ফ্লোর 4 তলায় হওয়াতে লিফটে করে উঠে গেলাম। দীপকের ফ্লোরের একটা বিকল্প চাবি সবসময় আমার কাছে থাকে। কয়েকবার নক করে যখন কোনো রেসপন্স পেলাম না, তখন আমি বিকল্প চাবি বের করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে আসতে একটু অবাক হলাম। দরজার সামনে এক জোড়া জুতা উল্টে আছে, যেটা একজন মেয়ে মানুষের। দীপকের ফ্ল্যাটে মেয়ের জুতা বিষয়টা মেনে নেওয়া সহজ ব্যাপার না। ওকে আমি খুব ভালো করে চিনি, কোনো মেয়েকেও ফ্ল্যাটে নিয়ে আসবে এমনটা ওর পক্ষে সম্ভব না। তাহলে মেয়েদের জুতা কেন এখানে? তার কি কোনো আপনিও এসেছে গ্রাম থেকে? কিন্তু আসলে তো সে আমাকে অন্তত বলতো। জুতাটা পা দিয়ে উল্টিয়ে দেখলাম, না, এসব জুতা গ্রামের মেয়েরা পরে না। এসব জুতা বলল ঘরের মেয়েরা পায়ে দেয়। আর আমার জানামতে কোনো হাই ক্লাস মেয়ের সাথে দীপকে ওঠা বসা নেই। তার মানে কি দীপক আসলে মেয়ে নিয়ে এসেছে? তখনও আসলে আমি ভাবিনি যে আমার জন্য এমন একটা চমক অপেক্ষা করছে। চুপচাপ দরজাটা লক করে এক এক করে রুম চেক করা শুরু করলাম। প্রথমে ড্রয়িং রুমে উকি দিলাম না, এখানে কেউ নেই। কিন্তু দুইটা জিনিস চোখে আটকালো আমার। দেখতে পেলাম লাল রঙের জামা পরার একটা। মনের ভিতরে একটা ভয় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল আমাকে। এক মুহূর্তে দীপিকার প্রতি আমার বিশ্বাস তা চুরচুর করে ভেঙে গেল। বের হয়ে বেডরুমের দিকে পা বাড়ালাম। আমি জানি দীপক আর ওই মেয়েটা ওখানে হয়তো আছে। ভাবলাম যে তাদেরকে আমি দেখতে চাই, এখানে কি করছে, এই ভেবে দরজার কাছে এসে দাঁড়ালাম। সামান্য একটু ধাক্কা করে নিলাম দরজাটা। সেই অংশে চোখ লাগিয়ে ভেতরে দেখার জন্য উকি দিলাম। কিছুই দেখতে পেলাম না। ভাল হতো, বিছানার এক পাশে কাউকে দেখা যাচ্ছে। সাহস করে দরজাটা আর একটু খুললাম। দরজা ঠেলে দিলাম যাতে আমি রুমের ভিতরে সহজে ঢুকতে পারি। এবার ভেতরে গেলাম, যা দেখলাম, ব্যাস, এটুকুই যথেষ্ট ছিল আমার জন্য। চোখের চাহানিতে এমন দৃশ্য দেখে ফেললাম যা হয়তো কোনো পুরুষ কোনো দিন দেখতে চায় না। দীপকের রুমে আমার স্ত্রীকে দেখতে পেলাম, তার গল্প করছে। এখানে আমার স্ত্রী কি করছে তা নিয়ে ভাবতে লাগলাম। দুজনের মাঝে খুব ঘনিষ্ঠ মনে হল। বুঝলাম যে তারা এক অন্য জগতে চলে গেছে। মাথাটা আমার চিঠি দিয়ে উঠল। তখনই যেন মাথা ঘুরে পড়ে যাব এমন অবস্থা। ওরা দুজনই এক পাশে তাকিয়ে ছিল বলে আমার দিকে হয়তো খেয়াল করেনি। দরজাটা আস্তে করে বাইরের দিক থেকে টেনে দিয়ে বাইরে চলে এলাম। আমি তখনও বিষয়টা মানতে পারছিলাম না। দরজার পাশের দেয়াল ঘেঁষে বসে পড়লাম। তখনই মাথা ফেটে যাচ্ছিল যন্ত্রণায়, এই যেন মাথাটা 2 ভাগ হয়ে যাবে। ঘড়ির দিকে তাকালাম, প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে অফিস থেকে বেরোনো। এক মুহূর্তে সেই দৃশ্যটা ভুলে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারছিলাম না। আমার স্ত্রী এমন হতে পারে মানতে পারছিলাম না কোনোভাবেই। তবুও নিজেকে অনেক কষ্টে মানিয়ে দীপকে স্টাডি রুমে গেলাম। শয় বইয়ের মাঝে ওই ফাইলটাকে খোঁজার চেষ্টা করছিলাম। প্রথমে খুঁজে না পেলেও এক সময়ে সেটা খুঁজে পেলাম। বের করে দেখলাম যে ভেতরকার কাজ শেষ করে ফাইলটি রেডি করে রেখেছে। দেরি না করে ফাইলটা নিয়ে বাইরে বেরিয়ে এলাম। দরজা দিয়ে বের হতে যাব। এ সময় রোহিতের কথা অনেক বেশি মনে পড়ছিল। তার সেই দৃশ্য আমার চোখ থেকে কিছুতেই পড়ছে না। শেষবারের মতো আরেকবার দরজাটা আলগা করে ভেতরে উকি দিলাম। আমি ভাবলাম তারা কি করে সেটা আমার জানতে হবে। তার আগে আমার ফাইলটা অফিসে নিয়ে যাওয়া খুবই জরুরি। দেরি না করে বের হয়ে আসলাম সেখান থেকে। মাথার একপাশে ব্যথা শুরু হয়ে গেছে মনের মাঝে। এক প্রকার চিন্তা জেঁকে বসেছে চোখের কোণায়। জলগুলো যে ঝরনা হয়ে রয়েছে। পাতা বন্ধ করে স্রোত বইতে শুরু হয়। পাতা খুলে দিলে রিমঝিম করে জানবে পড়ে। বসকে কল করে বললাম যে দীপক অনেক অসুস্থ, আরও কাজটা করে রেখেছে। আমি তা নিয়ে আসছি। বসে থেকে জানলাম যে তারা এখনও আসেনি। আমাকে তাড়াতাড়ি অফিসে ব্যাক করতে বললেন তিনি। চোখে জমা পানিগুলো মুছে বের হয়ে যাচ্ছিলাম ফ্ল্যাট থেকে। একটু প্রত্যাশা ছিল যে রোহিত হয়তো পিছন থেকে হঠাৎ একটা ডাক দিবে আর এসে বলবে যা দেখেছি তা সত্যি নয়। কিন্তু এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই।
অগত্যা আশা ছেড়ে ফাইল হাতে নিচতলায় নেমে এলাম। গাড়ি নিয়ে আবার অফিসে ব্যাক করলাম। এরপর একে একে অফিসের সব কাজ শেষ হলো। আমাদের কোম্পানি টার্ন করেছে। এখন কোম্পানির অ্যামাউন্ট তুঙ্গে। কয়েকদিনের মাথায় হয়তো আমিও প্রমোশন পেয়ে যাব। এসব শেষ করে রাতে বাসায় ফিরলাম। যখন তখন ঘড়িতে 10:30। দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আমি। রোহিত এসে দরজা খুলে কেমন মুখ নিয়ে আমার দিকে তাকাবে, আর আমি কোনো চোখে তাকে দেখব, এসব ভাবতে হলো না বেশিক্ষণ। রোহিত দরজা খুলে দিল। চেয়ে দেখলাম তার দিকে। চেহারায় সেই হাসি সুস্পষ্ট। আমার গোমড়া মুখ দেখে সে বলল, ঘরে ঢোকার আগে তোমায় একটা সুখবর দিয়ে নিই। আমি চোখ দিয়ে ইশারা করে জানান দিলাম, কি? রোহিত বলল, আমি মা হতে চলেছি গিয়ে। সেটা শুনে আমার মনে হলো আকাশ ভেঙে পড়ল আমার মাথায়। চোখ দুইটা নিমেষেই বন্ধ হয়ে গেল আমার। তবে কি এটাই হওয়ার ছিল? রনিতা যখন আমাকে বলল যে সে মা হতে চলেছে, ওই মুহূর্তটা যেন পুরো পৃথিবী কয়েক সেকেন্ডের জন্য থমকে ছিল বলে মনে হচ্ছিল আমার। আকাশে বাতাসে ছড়ানো হাওয়া যেন একদম নিস্তব্ধ নিশ্চুপ হয়ে পড়েছিল। প্রায় 1 মিনিট চুপ থাকার পরও যখন কি বলবে ভেবে পাচ্ছিলাম না, তখন রোহিত আমাকে একটা ধাক্কা দিয়ে বলল, কি গো, এত মধুর একটা সংবাদ দিলাম আর তুমি মতো চুপ করে দাঁড়িয়ে আছো। আমি এবার বাস্তবে আসলাম। আমতা আমতা করে বললাম, হ্যাঁ, এটা তো আসলে খুশির খবর গো। রোহিত আমার কথায় মুখটা মলিন করে পাতল। সে এখন মনে মনে প্রত্যাশা করছে যে আমি হয়তো এখন তাকে বলবো, তুমি আমায় ধন্য করলে। কিন্তু আমি বাস্তবতা জানি। উপরে উপরে অভিনয় করা খুব নিখুঁত আকারে শিখেছে আমার স্ত্রী। আমাকে আজকাল ঠকাতে তার মনে লাগে না হয়তো একটু। হয়তো পুরনো হয়ে গেলে মানুষ বিরক্ত হয়ে বিকল্প পথ বেছে নেয়। কিন্তু রোহিতের ক্ষেত্রে তা ভিন্ন ছিল। ও একদিক দিয়ে আমাকে খুব ভালোবাসত, কিন্তু আমাকে ফাঁকি দিয়ে কি করত এটা আমি ভাবতে পারছি না। মলিন চেহারা নিয়ে কিছুক্ষণ গেটে দাঁড়িয়ে থাকার পরও আমি তাকে কোনো রেসপন্স দেখছিলাম না। এভাবে দাঁড়িয়ে থেকে প্রায় 10 মিনিট পার হয়ে গেল। আমি বাইরে দাঁড়িয়ে আর দরজার ভিতরে দাঁড়িয়ে আছে রুহিতা। হঠাৎ লক্ষ্য করলাম পাশের বাসার প্রতিবেশীরা তাদের জায়গা থেকে আমাদের কাণ্ড দেখছে। ব্যাপারটা আমার নজরে পড়ার পরপরই রোহিত টের পেল। আঙুল দিয়ে চোখের পানি মুছে ভেতরে চলে গেল। আমিও আর বাইরে দেরি করলাম না, বিধায় ভেতরে এসে দরজা আটকে দিলাম। খেয়াল করলাম যে রুহিতা কোথায় গেল। আশপাশ খুঁজে দেখলাম কোথায় আছে ও। পরে বুঝলাম যে বেডরুমের দরজা আটকিয়ে ভেতরে চলে গিয়েছে। তখন আর দরজার কাছে গিয়ে ভেতরে কান পেতে দিলাম। বহু করে কান্না ছাড়া আর কোনো শব্দ আসছে না। বুঝলাম যে রুমটা আমার আচরণে কষ্ট পেয়েছে। হয়তো সংবাদ অনুযায়ী আমার কাছে একটু বেশি ভালো আচরণ এক্সপেক্ট করেছিল মেয়েটা। কিন্তু কি করব, যে মেয়েকে দিনের বেলা আমার ছোট ভাইয়ের সাথে? না, আর ভাবতেই পারছি না। এত সস্তা ভাঙা বিশ্বাসে আইল বাঁধা। এত সস্তা না মোটেও। রুহি তার উপর অত্যন্ত রাগ তো হচ্ছে। আমি তো জানি আমি অসুস্থ। ডাক্তার বলেছিল আমার কোনোদিন বাচ্চা হবে না, তাহলে সে কি করে মা হয়? আমি সেটা নিয়ে অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম। কি করব কিছুই ভাবতে পারছি না। আমি আমার স্ত্রীকে আর বিশ্বাস করতে পারছি না। আমি ভাবলাম কাল আমি রুহিতাকে জিজ্ঞেস করব। আমি তাই পরিকল্পনা করলাম। পরদিন অফিসে গেলাম। অফিস থেকে ফিরে এসে দেখি রোহিত রুমে নেই। আমি তাকে চারদিকে খুঁজতে লাগলাম। আমি তাকে কোথাও খুঁজে পেলাম না। আমি ভাবলাম দেখে আসি তো আমার ছোট ভাইয়ের রুমে গেছে কিনা। আমি আমার ছোট ভাইয়ের রুমে গেলাম। তারপর দেখলাম রুম ভিতর থেকে লক করা। আমি দরজায় টোকা না দিয়ে কান পেতে শুনতেছিলাম। তারা কি বলে আমি শুনতে পেলাম। একজন কবিরাজের কথায় আমার ছোট ভাই তাকে কবিরাজের পানি পড়া দিচ্ছে। আর সেটা আমার স্ত্রীকে আমার ছোট ভাই নিয়ম করে খাইয়ে দেয়। এতে নাকি আমার স্ত্রী মা হবে। আমি তাদের এই কথা শুনে বুঝলাম আমার স্ত্রী কোনো পাপ করেনি। তাহলে কি আমি তাদের কথা ভুল ভেবেছিলাম? আমি দরজায় টোকা দিতেই তারা দরজা খোল আর বলল, ভাইয়া তুমি যা ভাবছ আমাকে আর ভাবিকে নিয়ে তা ভুল। কবিরাজের শর্ত ছিল যেই পানি পড়া তাকে তার স্বামীর ছোট ভাই খাওয়াতে হবে। তার স্বামী যেন দেখতে না পায়। যদি দেখে ফেলে তাহলে কোনো কাজ হবে না। পানি পর আর কোনো মূল্য থাকবে না। আজ সে কবিরাজের চিকিৎসায় সে মা হতে চলেছে ভাইয়া। আমি তাদের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি। কারণ আমি আমার স্ত্রীকে আমার ভাইকে সন্দেহ করছিলাম। তারা তো আমার উপকার করেছে।
প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।